রাত নামলেই শ্রীরামপুরের নদী বদলে যায়। এই জল শুধু বয়ে চলে না, স্মৃতি লুকিয়ে রাখে। লোকেরা বলে যে রাতের ডাকে সাড়া দেয় সে আর মানুষ হয়ে ফেরে না। চোখ লাল, চুল ভেজা, নদীর ধারে দাঁড়িয়ে সে শুধু অপেক্ষা করে। এই গল্প কোনো কল্পনা নয়, এই গল্প একটা সতর্ক বার্তা। কারণ আজ রাতেও পিশাচিনী জেগে আছে। পুরো গল্পটা অবশ্যই শেষ পর্যন্ত শুনুন এবং গল্প ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন নতুন গল্প শুনতে। তো শুরু করা যাক আজকের এক ভয়ানক গল্প, শ্রীরামপুরের পিশাচিনী। শ্রীরামপুরে রাত নামলে হুগলি নদীর রং বদলে যায়। দিনের আলোয় যে জল শান্ত আর পরিচিত, অন্ধকারে নামলেই তার বুকের উপর জমে ওঠে কুয়াশার আস্তরণ, যেন নদী নিজেই নিজের ইতিহাস ঠেকে রাখতে চায়। ড্যানিশ আমলের পুরনো ঘাটে সূর্য ডোবার পর কেউ থাকে না। নৌকাগুলো দূরে বেঁধে রাখা হয়, দোকানপাট বন্ধ, শুধু মাঝে মাঝে জলের গায়ে ধাক্কা খাওয়া কাঠের শব্দ শোনা যায়। আর শোনা যায় আরেকটা শব্দ, নূপুরের মৃদু ঝঙ্কার, যা কানে এলে মানুষ অকারণে থমকে দাঁড়ায়। লোকেরা বলে ওই শব্দ কোনো মানুষের পায়ের নয়, ওটা শ্রীরামপুরের পিশাচিনীর। ড্যানিশ কুঠিবাড়ির ধ্বংসাবশেষের পাশেই একসময় ছিল নাচঘর। বহু বছর আগে বিদেশি সাহেবদের আমলে সেখানে এক নর্তকী মেয়েকে নিয়ে আসা হয়েছিল। তার সৌন্দর্য নিয়ে শহরে গল্প চলত। সাদা শাড়িতে তাকে দেখলে মনে হতো যেন আলো নিজেই হেঁটে যাচ্ছে। কিন্তু সেই আলো বেশি দিন টেকেনি। কালী পুজোর গভীর রাতে শ্মশানের আগুন জ্বলার সময় তাকে আর কেউ জীবিত দেখেনি। পরদিন সকালে শুধু পাওয়া গিয়েছিল ছেঁড়া নূপুর আর রক্তমাখা শাড়ির টুকরো। তারপর থেকেই শুরু হয় অদ্ভুত ঘটনা। রাতের বেলা নদীর ধারে গেলে কেউ কেউ শুনেছে নারীর ডাক। কণ্ঠ এতটাই আপন, মনে হয় যেন চেনা কেউ ডেকে বলছে, একবার আসো। যারা গিয়েছে তারা আর ফেরেনি। গত কয়েক মাসে 5 জন লোক নিখোঁজ হয়েছে এইভাবে। থানায় খবর গেছে, কিন্তু পুলিশও সূর্য ডোবার পর ঘাটের দিকে যেতে চায় না। এই খবর পৌঁছায় তারানাথ তান্ত্রিকের কানে। কাশীতে তখন গভীর রাত। তারানাথ ধ্যানে বসেছিলেন। আচমকা প্রদীপের শিখা নিভে যেতে যেতে আবার জ্বলে উঠল। বাতাস ভারী হয়ে এলো। তারানাথ চোখ বন্ধ রেখেই বুঝলেন কোনো বাধা আত্মা তাকে ডাকছে। ধ্যানের ভেতরেই তিনি দেখতে পেলেন হুগলি নদীর কালো জল, তার ওপর কুয়াশা, আর সেই কুয়াশার ভেতর দাঁড়িয়ে থাকা এক নারী। মুখ সুন্দর, কিন্তু চোখে জমে আছে শত বছরের ক্ষুধা। শ্রীরামপুর শব্দটা যেন তার বুকের ভেতর প্রতিধ্বনিত হল। পরদিন ভোরে তারানাথ রওনা দিলেন। সঙ্গে নিলেন শুধু জপমালা আর লাঠি। শ্রীরামপুরে পৌঁছাতে পৌঁছাতে সন্ধে নামল। শহরটা বাইরে থেকে শান্ত, কিন্তু ভিতরে ভিতরে সবাই যেন ভয় পুষে রেখেছে। প্রশ্ন করলে লোকজন চোখ নামিয়ে নেয়, দরজা বন্ধ করে দেয়। শেষে এক বৃদ্ধ নৌকোওয়ালা ধীরে এগিয়ে এলো। কাপা গলায় বলল, বাবাজি, রাত হলে নদীর কাছে যাবেন না, উনি বেরোন। উনি কে? তারানাথ শান্তভাবে জিজ্ঞেস করলেন। নৌকোওয়ালা ফিসফিস করে বলল, পিশাচিনী, শ্রীরামপুরের। রাত নামতেই তারানাথ একা গেলেন পুরনো ঘাটে। চারদিক নিস্তব্ধ। হঠাৎ নূপুরের শব্দ শোনা গেল। কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে একটি অবয়ব এগিয়ে এলো। সাদা শাড়ি, খোলা চুল আর মাটিতে না ছোঁয়া পা। সে মৃদু হেসে বলল, তারানাথ। তারানাথ বুঝলেন খেলা শুরু হয়ে গেছে। পিশাচিনীর ডাক শোনা মাত্রই ঘাটের বাতাস বদলে গেল। কুয়াশা যেন হঠাৎ ঘন হয়ে উঠল। নদীর জল নড়াচড়া থামিয়ে দিল। তারানাথ স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। ভয় নয়, তিনি অনুভব করছিলেন শক্তির চাপ। এই আত্মা দুর্বল নয়। আমার নাম জানলে কেন? শান্ত গলায় প্রশ্ন করলেন তিনি। পিশাচিনী ধীরে এগিয়ে এলো। তার চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বল। তোমাকে অনেক দিন ধরেই ডাকছি, সে বলল। এই শহরে যারা আসে সবাই আমার ডাকে আসে, কিন্তু তুমি নিজে এসেছ। তারানাথ বুঝলেন এ আত্মা শুধু ক্ষুধার্ত নয়, সচেতন। সে জানে কাকে ডাকছে, কেন ডাকছে। তিনি জপমালায় আঙুল ঘোরালেন। চারপাশে হালকা কম্পন শুরু হলো। হঠাৎ ঘাটের পেছনের ভাঙা কুঠিবাড়ির ভেতর থেকে দরজা বন্ধ হওয়ার শব্দ এলো। জানালার কাছে কারোর ছায়া নড়ল। পিশাচিনী হাসল। সেই হাসিতে মায়া নেই, আছে পুরনো রাগ। এ শহর আমাকে বেঁধে রেখেছে, সে বলল। নদী, ঘাট, শ্মশান সব আমার শিকল। মুক্তি চাই। মুক্তির পথ রক্ত দিয়ে হয় না,
তারানাথ বললেন। পিশাচিনীর মুখ বদলে গেল। এক মুহূর্তের জন্য তার সুন্দর মুখের আড়ালে দেখা গেল বিকৃত ছায়া। তাহলে এরা কেন মরল? সে প্রশ্ন করল। তারা তো নিজেরাই এসেছিল। তারানাথ চুপ করে রইলেন। তিনি বুঝলেন এই আত্মা নিজের অপরাধ স্বীকার করবে না। হঠাৎ নদীর জল থেকে ঠান্ডা বাতাস উঠে এলো। তারানাথের কানে আবার সেই নূপুরের শব্দ। পিশাচিনী ফিসফিস করে বলল, কাল শ্মশানে এসো। না এলে শহর আরও রক্ত দেখবে। বলেই সে কুয়াশার ভেতর মিলিয়ে গেল। ঘাটে একা দাঁড়িয়ে তারানাথ জানতেন এটা শুধু এক রাতের লড়াই নয়। শ্রীরামপুরের অতীত তাকে টানছে, আর সেই অতীত ভয়ঙ্কর। পরদিন সারাদিন শ্রীরামপুর অস্বাভাবিকভাবে চুপচাপ ছিল। আকাশে রোদ থাকলেও শহরের ভেতর যেন আলো ঢুকতে চাইছিল না। তারানাথ পুরনো কালী মন্দিরের পাশে বসেছিলেন, চোখ বন্ধ কিন্তু মন খোলা। তিনি শোনার চেষ্টা করছিলেন শহরের ভেতরে চাপা পড়ে থাকা আর্তনাদ। সন্ধে নামার আগেই তিনি বুঝলেন পিশাচিনী সত্যি বলেছে। এই শহরের শ্মশান শুধু মৃতদের জায়গা নয়, এটা এক বন্ধন ক্ষেত্র। রাত গভীর হলে তিনি শ্মশানের দিকে গেলেন। চিতার আগুন নিভে গেছে, ছাই ঠান্ডা। হঠাৎ বাতাসে ভেসে এলো পরিচিত গন্ধ, ভেজা চুল আর রক্ত। তারানাথ মন্ত্র পড়তে শুরু করতেই মাটির ওপর আঁকা পুরনো আলপনাগুলো জ্বলে উঠল, যেন কেউ বহু আগে থেকেই অপেক্ষা করছিল। এত দেরি করলে কেন? কণ্ঠটা এবার কাছে। পিশাচিনী শ্মশানের বটগাছের নিচে দাঁড়িয়ে, তার মুখ হাত শান্ত, ভয়ঙ্করভাবে শান্ত। আজ আমি সত্যি কথা বলবো, সে বলল। আমাকে বলি দেওয়া হয়নি, আমাকে বেঁধে রাখা হয়েছিল। আমার শরীর মরেছিল, আত্মা নয়। তারানাথ বুঝলেন এই আত্মা জোর করে তন্ত্রবদ্ধ। মুক্তি দিলে বিপদ, না দিলে আরও বিপদ। যে মন্ত্রে তোকে বাধা হয়েছে সে মন্ত্র ভাঙলে তুই কি করবি? তিনি প্রশ্ন করলেন। পিশাচিনী এক মুহূর্ত চুপ করে রইল, তারপর ধীরে হাসল। আমি নদীতে ফিরব, কিন্তু যাওয়ার আগে যারা আমাকে বেঁধেছিল তাদের রক্ত চাই। হঠাৎ শ্মশানের চারপাশে অদ্ভুত ছায়া জমতে লাগল। পুরনো সাহেবদের মুখ, তান্ত্রিকদের বিকৃত অবয়ব, সব উঠে এলো অন্ধকার থেকে। তারানাথ লাঠি ঠুকে বললেন, আজ সিদ্ধান্ত হবে। ঠিক তখনই দূর থেকে নারীর চিৎকার শোনা গেল, জীবিত মানুষের। তারানাথ বুঝলেন সময় ফুরিয়ে আসছে, চলবে। চিৎকারটা শ্মশানের নীরবতা চিরে কানে এলো। জীবিত মানুষের ভয় মিশে থাকা সেই আওয়াজ ভুল হওয়ার নয়। তারানাথ এক মুহূর্ত দেরি না করে শব্দের দিকে এগোলেন। পিশাচিনীর চোখ জ্বলে উঠল। দেখলে, সে বলল, শহর নিজেই আমাকে খাবার পাঠায়। শ্মশানের পাশের সরু পথে এক তরুণী মাটিতে লুটিয়ে পড়েছিল, চোখ বিস্ফোরিত, গলা দিয়ে আর্তনাদ বেরোচ্ছে না। তার সামনে দাঁড়িয়ে আছে ছায়ার মতো দুরবয়ব, মানুষ নয়, পুরোপুরি প্রেত নয়। ড্যানিশ আমলের পোশাকের ভাঙা ছাপ এখনও লেগে আছে তাদের শরীরে। তারানাথ মন্ত্র উচ্চারণ করতেই বাতাস কেঁপে উঠল। ছায়াগুলো পিছিয়ে গেল, কিন্তু পুরোপুরি সরে গেল না। তারা যেন কারো আদেশে বাধা। ঠিক তখনই পিশাচিনী ধীরে ধীরে এগিয়ে এলো। তার উপস্থিতিতেই তরুণীর শরীর ঠান্ডা হয়ে যেতে লাগল। ও আমার নয়, তারানাথ দৃঢ় গলায় বললেন। তোর হিসাব অতীতের সঙ্গে, বর্তমানের সঙ্গে নয়। পিশাচিনী থেমে গেল। এক মুহূর্তের জন্য তার মুখে দ্বিধা দেখা দিল, কিন্তু পরক্ষণেই তার চোখে আবার সেই পুরনো ক্ষুধা ফিরে এলো। তুমি জানো না আমি কত বছর ধরে অপেক্ষা করেছি, সে ফিসফিস করল। তারানাথ লাঠি মাটিতে ঠুকে বৃত্ত আঁকলেন। বৃত্তের ভেতরে আলো জ্বলে উঠল। তরুণী হঠাৎ গভীর শ্বাস নিল, যেন মৃত্যুর মুখ থেকে ফিরল। পিশাচিনী চিৎকার করে পিছিয়ে গেল। এটাই তোর পরীক্ষা, তারানাথ বললেন। রক্ত ছাড়াই যদি মুক্তি চাস তবে পথ আছে। পিশাচিনী স্তব্ধ হয়ে রইল। চারপাশের ছায়াগুলো অস্থির হয়ে উঠল। মনে হলো 100 বছরের অভিশাপ এক মুহূর্তের সিদ্ধান্তের অপেক্ষায়। হুগলি নদীর দিক থেকে তখন অদ্ভুত গর্জন শোনা যাচ্ছিল। হুগলি নদীর দিক থেকে উঠে আসা গর্জন ধীরে ধীরে শ্মশান পর্যন্ত পৌঁছাল। বাতাসে ছাই উঠতে লাগল। তারানাথ বুঝলেন পিশাচিনীর শক্তির উৎস নড়তে শুরু করেছে। সে আর শুধু এক জায়গায় বাঁধা নেই। নদী ডাকছে, পিশাচিনী ধীরে বলল। তার গলায় প্রথমবার ক্লান্তি।
ওটাই আমার জন্ম, ওটাই আমার শিকল। তারানাথ তার দিকে তাকালেন। এই আত্মার মধ্যে শুধু হিংসা নয়, একসময়ের মানুষটাও লুকিয়ে আছে। নদী তোকে নিতে পারে, তিনি বললেন, কিন্তু আগে সত্যটা বলতে হবে। পিশাচিনী চোখ বন্ধ করল। কুয়াশার ভেতর দৃশ্য বদলে গেল। দেখা গেল বহু বছর আগের শ্রীরামপুর। আলো ঝলমলে কুঠি বাড়ি, বিদেশি সাহেবদের হাসি, আর শ্মশানে বসে থাকা এক তান্ত্রিক। সেই তান্ত্রিকই তাকে শক্তির জন্য বাঁধে। বলি নয়, বন্ধন। তার প্রাণ নেওয়া হয়নি, তার ইচ্ছা নেওয়া হয়েছিল। আমি পালাতে চেয়েছিলাম, পিশাচিনী ফিসফিস করল, কিন্তু মন্ত্র আমাকে নদীর সীমানায় আটকে রাখে। তারানাথ বুঝলেন, বন্ধনের কেন্দ্র নদী নয়, মন্ত্রের অবশিষ্ট চিহ্ন। সেগুলো এখনও আছে, কুঠিবাড়ির নিচে, মাটির তলায়। ঠিক তখনই শ্মশানের চারপাশে ছায়ারা আর চুপ করে রইল না। তারা এগিয়ে আসতে লাগল, পুরনো তান্ত্রিকদের অবয়ব, যারা মরেও ছাড় পায়নি। তারা পিশাচিনীকে ফের বাঁধতে চাইছে। তারানাথ দৃঢ় গলায় মন্ত্র পড়লেন। মাটির নিচে ফাটল ধরল। পিশাচিনী চিৎকার করে উঠল, ভয় নয়, মুক্তির আশায়। যদি মুক্ত হই, সে বলল, আমি আর কাউকে ছুব না। তারানাথ জানতেন, এই প্রতিশ্রুতি ভঙ্গও হতে পারে। তবু তিনি সিদ্ধান্ত নিলেন, পরের রাতেই কুঠিবাড়িতে যেতে হবে, কারণ ওখানেই সব শেষ হবে। পরের রাতেই তারানাথ গেলেন ড্যানিশ কুঠিবাড়ির ধ্বংসস্তূপে। জায়গাটা দিনের আলোতেও ভীতিকর, আর রাতে তো মনে হয় যেন দেওয়ালগুলো শ্বাস নিচ্ছে। ভাঙা সিঁড়ি, ছাদের ফাটল, আর মাটির নিচ থেকে উঠে আসা স্যাঁতস্যাঁতে গন্ধ, সব মিলিয়ে মনে হচ্ছিল এই জায়গা কিছু লুকিয়ে রেখেছে। তারানাথ লাঠি দিয়ে মাটিতে আঘাত করতেই ধ্বনিটা অদ্ভুতভাবে ফিরে এলো, যেন নিচে ফাঁপা গুহা আছে। তিনি মন্ত্র পড়তে শুরু করলেন। ধীরে ধীরে মাটি সরে গিয়ে বেরিয়ে এলো পুরনো তান্ত্রিক বৃত্ত, রক্তে আঁকা, যদিও রক্ত বহু আগেই শুকিয়ে কালো হয়ে গেছে। ঠিক তখনই পিশাচিনী আবির্ভূত হলো। আজ তার মুখে রাগ নেই, আছে ভয়। ওটাই, সে ফিসফিস করল, ওখানেই আমাকে বেঁধে রাখা হয়েছিল। হঠাৎ চারপাশের বাতাস জমে গেল। বৃত্তের মাঝখান থেকে উঠে এলো সেই পুরনো তান্ত্রিকের ছায়া, চোখ ফাঁকা, মুখে বিকৃত হাসি। আমার শক্তি ফেরত দাও, ছায়াটা গর্জে উঠল। তারানাথ মন্ত্র জোরে উচ্চারণ করলেন। বৃত্তের রেখা ফাটতে লাগল। ছায়াটা চিৎকার করে উঠল, কিন্তু পিশাচিনী পিছিয়ে গেল না। সে প্রথমবার সামনে এগিয়ে এলো। তুমি আমাকে মানুষ থেকে দানবে বানিয়েছিলে, সে বলল, আজ বন্ধন শেষ। তারানাথ শেষ মন্ত্র উচ্চারণ করতেই বৃত্ত ভেঙে গেল, আলো ঝলকে উঠল, আর ছায়াটা মাটির ভেতর টেনে নেওয়া হলো। কুঠিবাড়ি কেঁপে উঠল, ছাদ থেকে ধুলো ঝরল। সব থেমে গেলে পিশাচিনী ধীরে নদীর দিকে তাকালো। তার শরীর হালকা হতে শুরু করেছে, কিন্তু তারানাথ জানতেন এটাই শেষ নয়, কারণ মুক্ত আত্মা সবচেয়ে অনিশ্চিত। কুঠিবাড়ির ধ্বংসস্তূপের ওপর ধুলো বসে এলে চারপাশ অস্বাভাবিকভাবে শান্ত হয়ে গেল। পিশাচিনী ধীরে ধীরে নদীর দিকে হাঁটতে লাগল। এবার তার পা মাটিতে ছুঁচ্ছে। সেই দৃশ্য দেখে তারানাথ বুঝলেন, বন্ধন সত্যিই আলগা হয়েছে, কিন্তু সম্পূর্ণ মুক্তি এখনও বাকি। নদী আমাকে নেবে, পিশাচিনী বলল। তার কণ্ঠে আর আগের ধার নেই। কিন্তু যাওয়ার আগে একটা কথা জানো, আমি একা ছিলাম না। তারানাথ থমকে গেলেন। আর কে ছিল? পিশাচিনী আকাশের দিকে তাকালো। হুগলির ওপর তখন কালো মেঘ জমছে। আমার মতো আরও দুজন ছিল, সে বলল। একজন জঙ্গলের দিকে বাঁধা, আর একজন এই শহরের গলিতে। আমি গেলে ওরা জেগে উঠবে। ঠিক তখনই দূরে ঘণ্টার শব্দ শোনা গেল। কালী মন্দির থেকে নয়, শহরের ভেতরের কোনো পরিত্যক্ত চার্চ থেকে। শব্দটা অস্পষ্ট, কিন্তু টানা। বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে উঠল। তারানাথ বুঝলেন, শ্রীরামপুর শুধু এক পিশাচিনীর গল্প নয়, এটা একটা জাল। একটার বন্ধন ছিঁড়লেই অন্যগুলো নড়ে ওঠে। পিশাচিনী নদীর ধারে এসে দাঁড়ালো। কুয়াশা তার শরীর জড়িয়ে ধরছে। তুমি আমাকে থামালে, সে বলল, কিন্তু শহরকে বাঁচাতে পারবে তো? তারানাথ কোনো উত্তর দিলেন না।
তিনি জপমালায় আঙুল ঘোরাতে ঘোরাতে নদীর দিকে তাকালেন। জল অস্বাভাবিকভাবে ঘূর্ণি তুলছে, যেন কাউকে টেনে নিতে প্রস্তুত। পিশাচিনী এক পা জলে রাখল। তার শরীর ধীরে ধীরে কুয়াশায় মিশে যেতে লাগল। যাওয়ার আগে সে শেষবার বলল, যদি আবার ডাক শুনো, বুঝবে আমি ফিরিনি, অন্য কেউ এসেছে। পরের মুহূর্তেই সে নদীর ভেতর মিলিয়ে গেল। ঘাটে একা দাঁড়িয়ে তারানাথ জানলেন একটা অধ্যায় শেষ হয়েছে, কিন্তু শ্রীরামপুরের রাত এখনও শান্ত হয়নি। পিশাচিনী নদীতে মিলিয়ে যাওয়ার পর হুগলির জল কিছুক্ষণ অস্বাভাবিকভাবে শান্ত রইল। কুয়াশা পাতলা হয়ে এলো, যেন রাত হালকা নিঃশ্বাস নিল। কিন্তু তারানাথ জানতেন এই শান্তি ভাঙা কাঁচের মতো, চাপ পড়লেই চূর্ণ হবে। তিনি ঘাট ছেড়ে শহরের ভেতরের দিকে হাঁটতে লাগলেন। গলিগুলো সরু, দেওয়ালগুলো ভেজা। হঠাৎ দূরে আবার সেই ঘণ্টার শব্দ, এবার আরও স্পষ্ট। শব্দটা পরিত্যক্ত চার্চের দিক থেকেই আসছে। চার্চটা বহুদিন বন্ধ, দরজার কাঠ পচে গেছে। ভেতরে ঢুকলে ছাদের ফাঁক দিয়ে চাঁদের আলো পড়ে। তারানাথ ভেতরে ঢুকতেই দেখলেন মেঝেতে আঁকা আছে অদ্ভুত চিহ্ন। তন্ত্রের নয়, আবার খ্রিস্টীয় নয়, দুটো মিলিয়ে বিকৃত এক বন্ধন। ঠিক তখনই ঠান্ডা বাতাসে নারীর কান্না ভেসে এলো। কিন্তু এই কান্না পিশাচিনীর নয়, এই কণ্ঠ আরও তরুণ, আরও কাঁচা। স্তম্ভের আড়াল থেকে ধীরে বেরিয়ে এলো এক ছায়া, চুল ছাটা, গলায় দড়ির দাগ। আমাকে ছাড়াও, ছায়াটা কাঁপা গলায় বলল। আমি কিছু করিনি। তারানাথ বুঝলেন এ দ্বিতীয়টি, শহরের গলিতে বাঁধা আত্মা। পিশাচিনীর মুক্তি ওকে জাগিয়ে দিয়েছে। কে তোকে বাঁধল? তিনি প্রশ্ন করলেন। ছায়াটা কাঁদতে কাঁদতে বলল, আমি পালাতে চেয়েছিলাম, ওরা বলেছিল নতুন শক্তি দরকার। চার্চের দেওয়ালে হঠাৎ ছায়া নড়ল, আরও অবয়ব জমতে লাগল। একই কাহিনী, আলাদা মুখ। শ্রীরামপুরের ইতিহাস যেন একে একে উঠে আসছে। তারানাথ জানলেন এটা একটার সমাধান নয়, এটা পুরো শহরের অভিশাপ। বাইরে বাতাস হঠাৎ জোরে বইতে লাগল। ঘণ্টার শব্দ থামল, আর তার বদলে শোনা গেল পায়ের আওয়াজ। চার্চের ভেতরের পায়ের শব্দটা মানুষের নয়, ভারী, ধীর কিন্তু দৃঢ়। প্রতিটি পদক্ষেপের সঙ্গে সঙ্গে মেঝের ধুলো কেঁপে উঠছে। ছায়াগুলো একে একে স্তম্ভের আড়ালে সরে গেল। যে কান্নার শব্দ এতক্ষণ ভেসে আসছিল সেটাও হঠাৎ থেমে গেল। তারানাথ বুঝলেন এটা সেই শক্তি যেটা এতদিন সব কিছুকে নিয়ন্ত্রণ করছিল। চার্চের পেছনের দরজা ধীরে খুলে গেল। অন্ধকার থেকে বেরিয়ে এলো লম্বা এক অবয়ব। পোশাকে বিদেশি ছাপ, কিন্তু মুখে কোনো স্পষ্ট রেখা নেই, যেন মুখটাই মুছে গেছে। তার কণ্ঠ ভারী, গভীর। তুমি অনেক দেরিতে এসেছ, সে বলল। দেরি হয়নি, তারানাথ শান্তভাবে উত্তর দিলেন। যা বাধা ছিল খুলতে শুরু করেছে। অবয়বটা হাসল, সেই হাসিতে শব্দ নেই, শুধু চাপ। এই শহর শক্তি দেয়, সে বলল। মানুষ, আত্মা, সবই তার দাম। তারানাথ মন্ত্র পড়তে শুরু করলেন। চার্চের চিহ্নগুলো জ্বলে উঠল। দেয়ালে ঝোলানো ক্রুশ কেঁপে উঠল। ঘণ্টা আবার বেজে উঠল, এবার নিজের ইচ্ছায় নয়, জোর করে। এই বন্ধন তুই বানাসনি, তারানাথ বললেন, তুই শুধু পাহারা দিস। অবয়বটা থমকে গেল, তার শরীরের চারপাশে ছায়া কাঁপতে লাগল। পাহারা থাকলে শক্তি টেকে, সে বলল। তারানাথ লাঠি দিয়ে মাটিতে চিহ্ন কাটলেন। আলোর বৃত্ত তৈরি হল। চার্চের ভেতরের ছায়াগুলো চিৎকার করে উঠল। কান্নার শব্দ, ফিসফাস সব মিলিয়ে এক ভয়ঙ্কর সুর। হঠাৎ বাইরে থেকে নদীর গর্জন শোনা গেল। পিশাচিনীর শক্তি পুরোপুরি যায়নি, সে এখন স্রোতের মতো ফিরে আসছে। অবয়বটা পিছিয়ে গেল। তুমি জানো না কি খুলে দিচ্ছ, সে ফিসফিস করল। তারানাথ জানতেন, তবু তিনি থামলেন না, কারণ এখন থামলে শ্রীরামপুর আর কোনোদিন শান্ত হবে না। নদীর গর্জন ক্রমশ কাছাকাছি আসছিল, যেন হুগলি নিজেই চার্চের ভেতরে ঢুকে পড়তে চায়। মেঝের চিহ্নগুলো একে একে ফাটতে লাগল। তারানাথ বুঝলেন পিশাচিনী পুরোপুরি মুক্ত হয়নি, তার শক্তির ছায়া এখনও এই শহরে ঘুরে বেড়াচ্ছে। ও ফিরছে, তিনি নিচু গলায় বললেন।
মুখহীন অবয়বটা হঠাৎ কেঁপে উঠল। আমি পাহারা দিই, সে বলল, কিন্তু নদী কারো শোনে না। ঠিক তখনই চার্চের ভাঙা জানালা দিয়ে কুয়াশা ঢুকে পড়ল। কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে সেই পরিচিত অবয়ব গড়ে উঠল। সাদা শাড়ি, ভেজা চুল, চোখে শান্ত কিন্তু গভীর আলো। পিশাচিনী। তবে এবার সে আগের মতো ভয়ঙ্কর নয়। আমি কথা রাখতে এসেছি, সে বলল, কিন্তু এই বন্ধনটা শেষ না হলে আমি যেতে পারব না। তারানাথ মন্ত্র থামালেন। এই মুহূর্তে শক্তির চেয়ে সিদ্ধান্ত জরুরি। শহর তোকে নয়, তিনি বললেন, তোর মতো আরও আত্মাকে ধরে রেখেছে। পিশাচিনী মাথা নোয়ালো। আমি জানি, তাই শেষবার সাহায্য করব। সে নদীর দিকে হাত তুলতেই চার্চ কেঁপে উঠল। মুখহীন অবয়বটা চিৎকার করে উঠল। তার শরীর থেকে ছায়া আলাদা হতে লাগল, যেন পাহারার খোলস ভেঙে যাচ্ছে। তারানাথ শেষ মন্ত্র উচ্চারণ করলেন। মাটির চিহ্ন সম্পূর্ণ ভেঙে গেল। এক মুহূর্তের জন্য চার্চের ভেতর আলোয় ভরে উঠল। তারপর সব নিস্তব্ধ। কুয়াশা সরে গেলে পিশাচিনী আর ছিল না, শুধু নদীর দিকে বয়ে যাওয়া ঠান্ডা বাতাস। ভোরের আলো ফুটতে শুরু করল। শ্রীরামপুর ধীরে ধীরে জেগে উঠছে। অজান্তেই এক অভিশাপের ভার হালকা হয়েছে। তারানাথ জানতেন সব শেষ হয়নি, কিন্তু আজ রাতের জন্য শহর বেঁচে গেল। ভোরের আলো পুরোপুরি ছড়িয়ে পড়তেই চার্চটা আবার পরিত্যক্ত ইমারত হয়ে গেল। আগের রাতের কোনো চিহ্ন নেই, না আলো, না ছায়া, না মন্ত্রের দাগ। শুধু বাতাসে একটা ভারী ভাব, যেন কিছু একটা সদ্য বিদায় নিয়েছে। তারানাথ ধীরে ধীরে চার্চ থেকে বেরোলেন। শহর জেগে উঠছে, মানুষজন রাস্তায় নামছে, কিন্তু কেউ জানে না তারা কত বড় বিপদ থেকে বেঁচে ফিরেছে। হুগলি নদীর ধারে গিয়ে তিনি দাঁড়ালেন। জল আজ শান্ত, অস্বাভাবিকভাবে শান্ত। কিন্তু তারানাথ জানতেন নদী সব ভুলে যায় না, সে শুধু অপেক্ষা করে। ঠিক তখনই এক বালক দৌড়ে এসে থামল। হাঁপাতে হাঁপাতে বলল, বাবাজি, রাতের পর থেকে আর কেউ নিখোঁজ হয়নি। লোকেরা বলছে নদীর ধারে আর ডাক শোনা যাচ্ছে না। তারানাথ কিছু বললেন না। তিনি জানতেন ডাক থেমেছে মানে সব শেষ নয়, শুধু একটা অধ্যায় বন্ধ হয়েছে। হঠাৎ তার চোখে পড়ল ঘাটের ধারে পড়ে থাকা একটা জিনিস, পুরনো মরচে ধরা নূপুর। তিনি তুলে নিতেই ঠান্ডা একটা শিহরণ বয়ে গেল শরীর দিয়ে। নূপুরের ভেতরে হালকা শব্দ, জলের মতো, শ্বাসের মতো। তারানাথ বুঝলেন পিশাচিনী পুরোপুরি বিলীন হয়নি, সে নদীর স্রোতে মিশেছে, স্মৃতিতে নয়। নূপুরটা তিনি আবার জলে ফেলে দিলেন। ঢেউয়ের সঙ্গে সঙ্গে সেটা তলিয়ে গেল। ঠিক তখনই মনে হলো দূর থেকে কেউ ফিসফিস করে বলল, ধন্যবাদ। তারানাথ ধীরে চোখ বন্ধ করলেন। এই শহরে আর তার কাজ নেই, কিন্তু এই গল্প এখানেই থামবে না। কারণ যেখানে নদী আছে, ইতিহাস আছে, আর অবিচার আছে, সেখানে পিশাচিনীর মতো আত্মারা ফিরে আসবেই। তিনি হাঁটা শুরু করলেন। পিছনে পড়ে রইল শ্রীরামপুর, শান্ত কিন্তু কখনো পুরোপুরি নির্ভয় নয়। তারানাথ শহরের ভেতর দিয়ে ধীরে ধীরে ফিরছিলেন। চারপাশে যেন অদৃশ্য চোখ, প্রতিটি দেওয়াল, ঘর, গলিপথ তাকিয়ে আছে। লোকেরা স্বাভাবিক, কিন্তু তার মন জানে শহরের মধ্যে এখনও শক্তি রয়ে গেছে। পিশাচিনী নদীতে মিলেছে, কিন্তু তার ছায়া এই শহরের প্রতিটি কোণে লুকিয়ে আছে। হঠাৎ তিনি দেখতে পেলেন এক ছায়াময়ী গলি, যেখানে কোনোদিন মানুষ হাঁটেনি। মাটিতে চিহ্ন, ছোট ছোট ফাটল, যা রাতের ঘটনা নির্দেশ করছে। সেখানে দাঁড়িয়ে তিনি বুঝলেন বন্ধন ভেঙেছে, কিন্তু শক্তির কিছু অংশ এখনও শহরের মধ্যে আটকে আছে। একটি হালকা কুয়াশা নেমে এলো। বাতাসে সেই পুরনো নূপুরের শব্দ, শুধু আওয়াজ নয়, অনুভূতি। সে যেন বলছে, আমি এখানে আছি। তারানাথ গভীর শ্বাস নিলেন। এই শহরকে বাঁচাতে তার সতর্ক থাকতে হবে। হঠাৎ দূরে একজন বৃদ্ধের দেখা পেলেন। সে ধীরে ধীরে এগিয়ে এলো, হাতের টর্চের আলো ঝাপসা। বাবাজি, বৃদ্ধ বলল, লোকেরা শান্ত, নদীর ধারে আর ডাক নেই, কিন্তু রাতে ভাবিস না, শহর এখনও তুমুল শক্তির মধ্যে আছে। তারানাথ মাথা নেড়ে বললেন, ঠিক, আজ রাতের জন্য শান্তি আছে, কিন্তু শক্তি পুরোপুরি চলে যায়নি। যারা শক্তির সাথে বাঁধা ছিল তারা এখন ঘুমোচ্ছে, আবার জাগবে। বৃদ্ধ অদ্ভুতভাবে হাসল, তুমি সব দেখেছ,
শুধু মনে রাখো, নদী সব কিছু ধরে রাখে। যারা নদীর পাশ দিয়ে যায় তারা ইতিহাস বহন করে। তারানাথ নদীর দিকে তাকালেন। হুগলির জল শান্ত, কুয়াশা পাতলা, নদী নিঃশব্দ, কিন্তু মনে হচ্ছিল তার ভেতর এখনও কিছু অপেক্ষা করছে। শহরের ইতিহাস, অতীতের শক্তি আর পিশাচিনীর ছায়া। তিনি ধীরে ধীরে হাঁটতে লাগলেন। পেছনে ফেলে দিলেন শহর, নদী আর সেই অভিশাপ। আজ রাতের জন্য শহর বেঁচে আছে, কিন্তু ইতিহাস ও শক্তি কখনো সত্যিই থামে না। সকাল হয়ে গেলেও শ্রীরামপুরের ঘাটের চারপাশ এখনও ভীতিকর। তারানাথ নদীর ধারে দাঁড়িয়ে আছেন, চোখ বন্ধ করে সমস্ত রাতের ঘটনার ছবি মনে করছিলেন। পিশাচিনী নদীতে মিলেছে, কিন্তু তার ছায়া শহরের মধ্যে এখনও অনুভূত হচ্ছে। বাতাসে ছোট ছোট কুয়াশা ভেসে আসছে, যেন তাকে ডেকে বলছে, আমি এখনও এখানে আছি। লোকেরা জানে না, নদীর ধারের সেই নীরবতা শুধু জল নয়, সেখানে ইতিহাস, শক্তি এবং প্রেতাত্মার মিশ্রণ রয়েছে। তারানাথ বুঝেছেন, নদী শুধু জল বহন করে না, শহরের সমস্ত আবেগ, ঘাটের ইতিহাস আর অতীতের অপরাধও বহন করে। হঠাৎ তিনি দেখলেন, কুয়াশার ভেতর একটি ছোট নৌকা দাঁড়িয়ে আছে। নৌকোয় কেউ নেই, শুধু নুপুরের ছোট টুকরো ঝুলছে। এটি একটি চিহ্ন, পিশাচিনী এখনও কিছু বার্তা রেখে গেছে। তারানাথ ধীরে সেই নুপুর তুললেন। ভেতর থেকে আসছে হালকা শব্দ, যেন নদীর স্বর। তিনি বুঝলেন, শ্রীরামপুরে শান্তি আছে, কিন্তু এটাও অস্থায়ী। শহরের প্রতিটি কোণে শক্তি এখনও ঘুমোচ্ছে, যে কোনো মুহূর্তে সেই শক্তি আবার জেগে উঠতে পারে। তারানাথ ধীরে নদীর দিকে তাকালেন। জল শান্ত, কুয়াশা পাতলা, কিন্তু মনে হলো নদী নিজেই তাকে পরীক্ষা করছে। আজ রাতে শহর বেঁচে আছে, পিশাচিনী মিলেছে, কিন্তু ইতিহাস, শক্তি আর ছায়া এখনও এখানে। তিনি ধীরে হাঁটতে লাগলেন। পেছনে ফেলে দিলেন ঘাট, নদী আর সেই অভিশাপ। আজ রাতের জন্য শহর বেঁচে আছে, কিন্তু নদী সব সময় অপেক্ষা করে। সন্ধ্যার আগেই তারানাথ শহরের ভেতর ফিরছিলেন। বাতাসে এখন আর কুয়াশা ঘন নয়, কিন্তু সেই হালকা ঠান্ডা রেশ বাকি আছে। ঘরের জানালা, দেওয়াল, গলিপথ সব কিছু যেন রাতের ঘটনা স্মরণ করছে। তিনি জানতেন, পিশাচিনী নদীতে মিলেছে, কিন্তু তার শক্তি শহরের মধ্যে এখনও টিকে আছে। হঠাৎ এক ভদ্রলোক কাছে এলো, ভেজা লুঙ্গি, কাপা গলায় বলল, বাবাজি, লোকেরা আর ডাক শুনছে না, নদীর ধারে কেউ নিখোঁজও হয়নি। তারানাথ মাথা নেড়ে বললেন, ঠিক, তবে এটা শেষ নয়, শক্তি ঘুমিয়ে আছে, কেউ চাইলে আবার জেগে উঠতে পারে। লোকটি কাপা গলায় বলল, কিন্তু যে গতকাল নিখোঁজ হয়েছিল সে কোথায়? সেই আত্মারা এখন আর ভয় দেখাতে পারবে না, তারানাথ বললেন, তারা এখন নিরাপদ। নদীর ধারে দাঁড়িয়ে তিনি দেখলেন, জল শান্ত, কুয়াশা পাতলা, কিন্তু ভেতরে ধীরে ধীরে অনুভূত হচ্ছে কেউ এখনও সেখানে আছে। ইতিহাস, অভিশাপ, শক্তি সব একসাথে বয়ে যাচ্ছে নদীর সঙ্গে। তারানাথ ধীরে হাঁটতে লাগলেন। তিনি জানতেন, শহরের মানুষ স্বাভাবিক মনে করলেও এখানে সব শেষ হয়নি। নদী সবসময় ইতিহাসকে ধরে রাখে। পিশাচিনী মিলেছে, কিন্তু অন্য শক্তির ছায়া ঘুরছে শহরের চারপাশে। তিনি শেষবার নদীর দিকে তাকালেন। হুগলির জল শান্ত, আকাশ পরিষ্কার, কিন্তু মনে হলো নদী সব সময় অপেক্ষা করছে। শহর বেঁচে আছে, কিন্তু ইতিহাস থামে না। নিশ্চিন্ত ভোরের আলোতে তারানাথ ধীরে ঘাট থেকে সরতে লাগলেন। নদী শান্ত, কুয়াশা মিলিয়ে গেছে, চারপাশে কেউ নেই, কিন্তু তিনি জানতেন, শহরের অতীত এখনও ঘুরে বেড়াচ্ছে। পিশাচিনী নদীতে মিলেছে, আর তার শক্তি নদীর সঙ্গে মিশে গেছে। তাহলে কি সব শেষ? তারানাথ জানতেন, না, শক্তি কোথাও থেকে কোথাও গেছে, কিন্তু আজ রাতের জন্য শহর বেঁচে আছে। তিনি ধীরে হাঁটলেন শহরের ভেতরের সরু গলিপথে। দেওয়াল, ঘর, প্রতিটি কোণ যেন সেই রাতের ঘটনা মনে রাখছে। হঠাৎ দূর থেকে নুপুরের হালকা শব্দ শোনা গেল। তার চোখ খোলা, কিন্তু দেখলেন কুয়াশার মতো কিছু নেই, শুধু বাতাসের ভেতর নিঃশব্দ অনুভূতি। মনে হলো পিশাচিনী বিদায় নিয়েছে, কিন্তু তার ছায়া নদীর মতো কখনো অদৃশ্যভাবে বয়ে যাচ্ছে। তারানাথ ধীরে নদীর দিকে তাকালেন। হুগলির জল ঝলমল করছে সূর্যের আলোয়। তিনি জানতেন, শহর বেঁচে আছে, মানুষ স্বাভাবিক মনে করছে, কিন্তু নদী সব সময় ইতিহাস ধরে রাখে।
পিশাচিনী এক অধ্যায় শেষ করল, কিন্তু শহরের শক্তি, অতীতের অভিশাপ, সেগুলো ঘুমিয়ে আছে, আবার জেগে উঠতে পারে। তিনি হাঁটতে লাগলেন, শহর পেছনে ফেলে, কিন্তু মনে মনে সিদ্ধান্ত নিলেন, যে কোনো শক্তি আবার শহরে আসে তিনি থাকবেন। নদী যেমন ধীরে ধীরে সবকিছু বহন করে, তেমনি ইতিহাসও কখনো ভুলে যায় না। শ্রীরামপুর শান্ত, কিন্তু এক অদৃশ্য ছায়া এখনো অপেক্ষা করছে। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্প ভালো লাগলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গল্প শুনতে।